The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু উঠতে তার লাঠি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু উঠতে তার লাঠি খাওয়া উচিত। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি, তোমার রাষ্ট্রপতি কেমন জানি না বাবা। এগুলো শিশু, এই ডেড ম্যান হ্যাজ দ্যাট। এদের ভাই যেগুলো বসে আছে এগুলো শিশু। আমার জুতার মন্ত্রী শুভেন্দু অধিকারীর যে ভাষা, আমার জুতার তলায় থাকে। নির্লজ্জ বিজেপি আর শুভেন্দু, তাদের তো কোনো ক্ষমা চাওয়ার বালাই নেই। তো ফলে পীরবা হাঁসদা তিনি নিজে অভিযোগ করেছেন শুভেন্দুর বিরুদ্ধে। একটা রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতিতে এক দলের নেতা অন্য দলের নেতাকে আক্রমণ করেন, সেটা অনভিপ্রেত, সেটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু সেগুলো হয়ে থাকে। সব ভিডিওটা ভালো করে দেখবেন। উনি কেন গায়ে টেনে নিচ্ছেন? আমি তো ওনার সারনেমও বলিনি, মন্ত্রীও বলিনি। কেন উনি গায়ে টেনে নিচ্ছেন? 1 বছর পরে কেন অভিযোগ করতে এসছেন? কার কথায়? আর এটা আমি বলে দিলাম, ওই ভিডিও অডিও ক্লিপ দিয়ে শুভেন্দু অধিকারীর কিছু করা যাবে না। নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় বলছি দিগদর্শন থেকে। আবার আপনাদের সামনে হাজির হলাম একটি নতুন পর্ব নিয়ে। আপনারা জানেন, এই মুহূর্তে আদালত এবং রাজ্য সরকারের মধ্যে একটি আইনি যুদ্ধ প্রবল হয়ে উঠেছে। যুদ্ধটা কি নিয়ে? না, ওবিসিদের সংরক্ষণ নিয়ে। ওবিসি কারা? আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এসসি অর্থাৎ শিডিউল কাস্ট, এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব। এই যে বিভিন্ন গোষ্ঠী অর্থাৎ পিছিয়ে পড়া গোষ্ঠী, স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেছি আমরা, এখনো কিন্তু এই পিছিয়ে পড়া জাতি বলে উল্লেখ করে আমাদের এক একটি সম্প্রদায়ের কথা বলতে হচ্ছে। এরা কারা? এরা কিন্তু ভারত কেন, যদি শুধু বাংলার কথাও বলি, এরা কিন্তু সংখ্যাগুরু। আর সংখ্যালঘু কারা? সংখ্যালঘু হচ্ছে ব্রাহ্মণ এবং উচ্চ বর্ণের মানুষ। কিন্তু যদি নেতৃত্ব দেখেন, তাহলে দেখবেন এই নেতৃত্ব দিচ্ছে ওই সংখ্যালঘু উচ্চ বর্ণের ব্রাহ্মণ্য সম্প্রদায় এবং তার আশেপাশের কিছু মানুষজন। হ্যাঁ, তাদের মধ্যেও আবার ওই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসির কিছু লোকজন আছেন। তারা ওই একটু সুযোগ পেয়ে যদি দাক্ষিণ্যে কিছু পাওয়া যেতে পারে, তাই জন্য তারা রয়ে গেছেন। আমার প্রশ্ন অন্য জায়গায়, এত বছর পরেও আজকেও এই ওবিসিদের সংরক্ষণ নিয়ে এই লড়াই থাকবে কেন? 7% না 17%, 10% না 20%? একটা কথা মাঝখানে উঠেছিল, আপনারা জানেন, মন্ডল ভার্সেস কমন্ডল। সেইটা বলা হয়েছিল যে বাংলায় এসব ব্যাপার নেই, জাতপাত নেই। কিন্তু বাংলায় কিন্তু প্রবলভাবে জাতপাত ছিল। আমাদের যদি নজরুল ইসলামের কথা ধরেন, নজরুল ইসলাম কলকাতায় যখন এসেছিলেন, 1 রাত্রির বেশি থাকতে পারেননি একটি মেস বোর্ডিংয়ে। কারণ কি? না, তিনি মুসলিম। আপনি জানেন, এখন একজন বিখ্যাত রয়েছেন, আমি আর নাম উল্লেখ করছি না, যিনি খুব ভালো অ্যাঙ্কারিংটা করেন। তার একটা মানে আক্কেল নিয়ে একটা সুন্দর একটা অনুষ্ঠানও হয়। তার নাকি, সে মুসলমান, সেই জন্য তার নাকি ফ্ল্যাট পেতে খুব অসুবিধা হয়েছে। আবার পাশাপাশি দেখবেন, এই ভারতবর্ষের মতো এই কলকাতায় একটা অঞ্চল, এই রাজ্যই একটা এমন একটা অঞ্চল, মুসলিম হোটেলে দিলদার হয়ে হিন্দুরা কিন্তু খাওয়া দাওয়া করে। একটা মিশ্র
যে কি ব্যাপার ঘটছে এটা সহজে বোধগম্য নয়। আমি ফিরে আসি ওবিসি প্রসঙ্গে। এই ওবিসি প্রসঙ্গে আমরা একজন দলিত সাহিত্য লেখক এবং একজন আন্দোলন কর্মী দিলীপ গায়েনের সঙ্গে একটু ফোনে কথা বলেছিলাম। দিলীপ গায়েন আমাদের কি বললেন সেটা আপনাদের, ওই ফোনের যে আলোচনা সেটা আপনাদের একটু শোনাতে চাই। তার আগে ছোট্ট একটা প্রতিবেদনের মধ্যে দিয়ে এই ওবিসি, এসসি, এসটি এরা যে দয়ার পাত্র হয়ে আছে কেন, এর ইতিহাসটা একটু জানবেন না? আপনারা অনেকেই জানেন, তাও আমি মনে করছি যে এই ফোনালাপের আগে একটা ছোট্ট প্রতিবেদনে বিষয়টা আপনাদের যদি আরেকবার মনে করিয়ে দিতে পারি। প্রথমে এই প্রতিবেদনটা দেখুন, তারপর সরাসরি চলে যাব আমরা ওই সাক্ষাৎকারে। সাক্ষাৎকার হবে দিলীপ গায়েনের সঙ্গে, যিনি দলিত সাহিত্যের লেখক এবং দলিত আন্দোলনের একজন কর্মী। চলুন। ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, বাংলা করলে বলতে হয় অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী, হিন্দিতে অন্য পিছলে বর্গ। চিন্তা করুন, ভারতের সংবিধানে যেখানে সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে, যুগ যুগ ধরে শোষণ, অত্যাচার ও শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, দেশের সেই সংখ্যাগুরু মানুষের ওপর যে বুলডোজার চালানো হয়েছে, তার বিরুদ্ধে সমান অধিকারের ধারা সংযোজিত হয়েছে, কিন্তু তার বাস্তবে প্রতিফলন কতটুকু? যে আম্বেদকর মনুস্মৃতি পুড়িয়ে বর্ণ হিন্দু প্রথাকে পদাঘাত করেছেন, সেই আম্বেদকর নিজের সংকলন করা সংবিধানও পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন, কারণ তিনি বুঝেছিলেন দেশের ৫% ব্রাহ্মণ আর 10% উচ্চবর্ণ, বাকি 85% মুসলিম, দলিত, আদিবাসী, এসসি, এসটি, ওবিসিদের ওপর যে শোষণ আগে চালাতো, সংবিধান রচনার পরও চালাচ্ছে। সংসদীয় রাজনীতির প্রায় সবকটা রাজনৈতিক দলই বলে ধর্মের ভিত্তিতে নাকি দেশভাগ হয়েছিল, বিশেষ করে বাংলা। আসলে ইতিহাস বলছে অন্য কথা। দুই বাংলা এক থাকলে সংখ্যাধিক্যের জোরে দেশ শাসনের ভার পাবে মুসলিম, দলিত, ওবিসি, এসটি ও এসটি সম্প্রদায়ের মানুষ। তাই বোধহয় বাম ডান সব দলের উচ্চ হিন্দু নেতারা বঙ্গভঙ্গ করে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছেন। হিন্দুদের জন্য যে কুমিরের অশ্রু সেদিন দেখিয়েছিলেন, আজও এপার বাংলায় তাই হচ্ছে। যে রাজ্যে সংখ্যাগুরু এসটি, এসসি, দলিত, আদিবাসী সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন ঘোষ, রায়, সেন, বসু, ভট্টাচার্য, বন্দ্যোপাধ্যায়। সব দলের মন্ত্রী তালিকা দেখুন, সংখ্যাগুরু সম্প্রদায় নামমাত্র। কেন্দ্রে তো কোনো মুসলিম মন্ত্রীই নেই। কোনো ব্রাহ্মণ নেত্রী কোনো সম্প্রদায়কে বলেন দুধেল গাই, আবার কোনো ব্রাহ্মণ নেতা তার ব্রাহ্মণ্য অধিকারের বলে অধিকারী হয়ে আদিবাসী কোনো নেত্রীকে বলেন ওরা তো আমার জুতার তলায় থাকে। তখন এই সব সম্প্রদায় নীরব দর্শক হয়ে থাকে। নীরজসি চৌধুরী কি সাধে বলেছিলেন আত্মঘাতী বাঙালি? এই মুহূর্তে ওবিসি সংরক্ষণের তালিকায় কারা থাকবেন আর কারা থাকবেন না তাই নিয়ে চলছে দ্বন্দ্ব। একদিকে আদালত, অন্যদিকে রাজ্য সরকার। এরই মাঝে আদালতের এই স্থগিতাদেশে শুভেন্দুবাবু বাঙালি হিন্দুদের জয় দেখছেন। অবাঙালি মিষ্টির দোকানের গৈরিক লাড্ডু খাইয়ে কুমিরের অশ্রু বিসর্জন করছেন। বাঙালি মুসলিম, এসটি, এসসি, ওবিসি এবং আদিবাসীরা যতদিন না ঐক্যবদ্ধ হবেন, ততদিন পিছিয়ে পড়া সম্প্রদায় হিসেবেই চিহ্নিত হয়ে থাকবেন স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হয়ে যাবার পরও। এই পিছিয়ে থাকা তকমা নিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠদের বেঁচে থাকতে হচ্ছে, এর থেকে লজ্জার আর কি আছে? হ্যালো, নমস্কার। আমি দিগদর্শন থেকে সুজি বলছিলাম, দিলীপ বাবু। হ্যাঁ, নমস্কার দাদা। অনেকদিন পর আপনার সাথে যোগাযোগ হচ্ছে। হ্যাঁ, আজকে যে জন্য আপনাকে ফোনটা করলাম সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই খবরটা পেয়েছেন যে ওবিসি লিস্ট যেটা রাজ্য সরকার জারি করতে চেয়েছিল হ্যাঁ, এবং প্রশাসনিক একটা বিজ্ঞপ্তি জারি করে নতুন একটা তালিকা তৈরি করার ব্যাপার, সেটা আদালত বলছেন, মানে প্রধান বিচারপতি রাজশেখর মালতা বলেছেন যে আমাদের নির্দেশ অমান্য করছেন, মানে কোর্টের আদেশ অমান্য করছেন। কেন ২০১০ সালের যে হিসেবটা ছিল ৬৬টি মানে হিসেব আর কি, সেটা অনুযায়ী কেন করা হচ্ছে না। এখন এই যে বিচারপতিদের এবং আদালতের সঙ্গে রাজ্য সরকারের যদি এই ট্রাসেলটা থাকে,
তাতে তো ভুক্তভোগী হবেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতে যাবেন, তারা কোন ক্যাটাগরিতে কিভাবে সংরক্ষণের কোন তালিকা মেনটেন করে তার মধ্যে থেকে ভর্তি হবেন তারা তো নিজেরাও জানেন না। যদিও শিক্ষামন্ত্রী বলেছেন তারা নাকি একটা পোর্টাল চালু করে দিয়েছেন, কিন্তু পোর্টাল চালু করে দেওয়া আর তারা সেখানে গিয়ে কি হিসেবে তারা নাম ঢোকাবেন তারা তো বুঝে উঠতে পারছেন না। এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? এখন ওবিসি তো দুটো লিস্ট আছে, একটা হচ্ছে এ আর একটা বি। হ্যাঁ, মূলত এ লিস্টে মুসলিম মানে অনগ্রসর মুসলিম সমাজকে রাখা হয়েছে, বিভিন্ন গোষ্ঠীকে, হ্যাঁ, আর বিতে রাখা হয়েছে হিন্দু বিভিন্ন কমিউনিটিকে রাখা হয়েছে ওবিসি হিসাবে। এইবার মানে যেটা 16 সালে হয়েছিল যেটা বলছেন, তো পরবর্তীকালে যদি আবার নতুন নতুন গোষ্ঠীকে ঢোকাতে হয়, হ্যাঁ, এইসব লিস্টের মধ্যে, তাহলে তো আইনসভায় আমাদের বিধানসভায় তার জন্য নতুন করে আবার আইন তৈরি করতে হবে বা আলাপ আলোচনার দরকার আছে। আমি জানি না সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিধানসভাতে সেগুলো করেছে কিনা, নাকি নিজের ইচ্ছে মতন করছে। এটা করার বোধহয় দরকার ছিল, সম্ভবত করেনি বা সেই আইন করেনি যে নতুন নতুন গোষ্ঠীকে নেওয়া হচ্ছে। ফলে সে তাদের মন গড়া মতো হয়তো করছে, আদালত হয়তো মনে করেছে এই মন গড়া এই নিয়মটা ঠিক না। আচ্ছা, এটা একটা দিক। আরেকটা দিক রয়েছে, সেটা আমার খুব মনে হয় এই ওবিসি সার্টিফিকেট পেতে না খুব সমস্যা হচ্ছে এলাকায়। আমি তো এইসব এর সঙ্গে আছি পার্সোনালি, যে তাদের তো আর্থিক একটা মানদণ্ড দেওয়া হয়েছে, সে ওবিসি এ বলি আর ওবিসি বি বলি, হিন্দু ওবিসি বলি বা মুসলিম ওবিসি বলি, যাই বলি না কেন, আর্থিক যে মানদণ্ডের ভিত্তিতে এদের যে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে সেই অনুযায়ী এরা নাকি বিডিও অফিস থেকে এসডি অফিস থেকে বঞ্চিত হচ্ছে বা অনেক সময় গ্রহণযোগ্য হচ্ছে না, এমন ধরনের রিপোর্ট এই ওবিসি আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদের থেকেও আমি মাঝে মধ্যে পেয়ে থাকি। মোটামুটি এই বিষয়টা নিয়ে খুব একটা মানে একটা ধোঁয়াশার একটা বাতাবরণ চলছে ওবিসি বিষয়টা নিয়ে, আমার তাই মনে হয়। ফলে এখন হাইকোর্ট হয়তো মনে করেছে যে এই ধোঁয়াশাগুলো কাটানো দরকার এবং এই ওবিসি লিস্টে যদি নতুন নাম ঢোকে, কাদের কি ঢোকালো তা নিয়ে বিধানসভায় কোনো আলোচনা হয়েছে কিনা, এইসব নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট, সেই জন্য বোধহয় এগুলো করেছে আমার যা মনে হয়। কোর্ট কিন্তু কোন ধর্ম বিশেষ উল্লেখ করে কিছু বলেনি, তারা ক্যাটাগরি অনুযায়ী বলেছে। কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বলে দিলেন যে ঘটনাটা যা হয়েছে তাতে এই মুসলিমদের জোর করে ভেতরে ঢোকানো, এটাকে আটকে দিয়েছে এবং হিন্দুদের বাঁচানো হয়েছে, সুতরাং তিনি ওখানে মিষ্টি বিলি করেছেন। তাই ওবিসিদের জন্য বিজেপির এই কুমিরের অশ্রু বিসর্জন, সেটা বলতে পারি কি? ওবিসি এ এবং বি আছে, এখানে তো আমি শুভেন্দু অধিকারী কি ক্লিয়ার বলতে চাইছেন আমি ক্লিয়ার বুঝতে পারলাম না। কারণ ওবিসি এ আর বি দুটো নিয়ে স্বতন্ত্র আলোচনা রয়েছে। পরিষ্কার ভাবে ওবিসি এ ক্যাটাগরিতে মুসলিম জনসংখ্যা বা ওদেরকেই রাখা হয়েছে, লিস্টগুলো তো আমরা দেখেছি। আর ওবিসি বি তো হিন্দু রাখা হয়েছে এবং তারও শতাংশ আলাদা। তো সেক্ষেত্রে এটা তো পরিষ্কার হওয়া দরকার। তো হিন্দু মুসলিম যেগুলো শুভেন্দু অধিকারী বলছেন, আমার তো মনে হয় যে এইগুলো ওনারা ক্লিয়ার করে বলছেন না, এই বিষয়টা আলোচনাই হচ্ছে না, কিভাবে বলছেন ওনারা বুঝলাম না। আরেকটা ব্যাপার দিলীপ বাবু, এটা প্রাসঙ্গিক মনে হচ্ছে বলে বলছি, প্রায়শই দেখবেন একটা বলা হয় যে ধর্মের ভিত্তিতে নাকি বাংলা ভাগ হয়েছিল, কিন্তু আমরা যদি একটু ভালো করে খতিয়ে দেখি তাহলে দেখতে পারবো যে উচ্চ বর্ণের একটা মানুষ, তারা সব দলেতেই আছেন, তারা একত্রিত হয়ে গিয়েছিল। যদি বাংলাদেশের ওবিসি এসটি এসসি এবং মুসলিম এই সংখ্যাগরিষ্ঠতা থেকে যায় তাহলে উচ্চবর্ণের হিন্দুদের হাতে ক্ষমতাটা আসবে না, সুতরাং এই ভাগাভাগি করে তখনও তো দুটো আলাদা করে বাংলা তৈরি করে দেওয়ার ডিসিশনটা দেওয়া হলো ইংরেজকে, এবং তার ফলে কিন্তু কিছু হিন্দুদের ওপরেও কিন্তু খাড়া নেমে এলো এই ধরনের ডিসিশনে। তা আপনি কি মনে করেন যে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল? হ্যাঁ, এটা একটা বিতর্কিত বিষয়, এই বাংলা ভাগের বিষয়টি। এখানে কতগুলো অ্যাঙ্গেল বা দৃষ্টিভঙ্গি রয়েছে বলে আমার মনে হয়। প্রথমত কথা হলো
যে আমি মনে করি ইতিহাসের প্রেক্ষিতে দেখেছি যে সুভাষ বসু কংগ্রেসে কোণঠাসা হয়েছেন 1940 সাল থেকে শুরু হয়েছে। সুভাষ বসু তো ভারতের জাতীয় নেতা ছিলেন এবং বাংলার তো প্রথম শ্রেণীর নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পরে, মৃত্যুর পরে। তো সেখানে আমরা সেই পক্ষপাত দেখেছি, বাঙালিদের প্রতি পক্ষপাত দেখেছি, হিন্দি বলয়ের কংগ্রেস দলের সে পক্ষপাত আমরা লক্ষ্য করেছি। সেক্ষেত্রে মানে মানে সরাসরি নাম বলতেই হয়, গান্ধীজি জওয়াহরলাল নেহরুকে হাইলাইট করবার জন্য সুভাষ বসুকে কোণঠাসা করার চেষ্টা করেছেন। ফলে এই জাতীয় প্রেক্ষিতে শেষ পর্যন্ত সুভাষ বসু একরকম এখান থেকে বিতাড়িত হয়েছেন এবং ব্রিটিশ করেছে হোক বা তার সঙ্গে কংগ্রেসের যোগ আসে এমনতর বিষয়টা আমরা অনুমান করি বা সেরকম ধরনের কথা শোনা যায়। তো এই সুভাষ বসুর পরবর্তী যে বাংলা 40 বা তার যে দেশ ত্যাগের পরের যে বাংলার কথা বলা হচ্ছে, সেই বাংলার সুভাষ বসু দেশ ত্যাগ করেছিলেন। তার আগেই এখানে অবশ্য নাজিম কি বলে মানে ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টি মুসলিম বাংলার প্রধানমন্ত্রী 37 সালে হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো সেখানটাতে বাংলায় স্বতন্ত্র 250টা আসনের মধ্যে 119টা আসন রিজার্ভ ছিল মুসলিমদের জন্য। এটা তো গোলটেবিল বৈঠকে দেওয়া হয়েছে 1932 সালে যে গোলটেবিল বৈঠক হয় সেখানটাতে হয়েছে জনসংখ্যার আনুপাতিক হারে। আমরা সেই জনসংখ্যার আনুপাতিক হারে দেখলাম যে 57% মুসলমান এবং 43% হিন্দু। মানে হিন্দু বলতে যা বোঝায় মানে ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য, তপশিলি ইত্যাদি সব মিলিয়ে আর কি। তো সেখানে 119টা আসন ওদের পেয়ে গেছে মুসলমানরা। ফলে সেই ভোটাভুটিতে 37 সালের যে প্রথম ভোটটা হয়েছিল সেখানে অবশ্য আমরা দেখলাম যা চিত্র তাতে দেখেছি কংগ্রেস সর্বোচ্চ আসন পেয়েছিল, বেশি আসন পেয়েছিল। তারপরে দ্বিতীয় স্থান অধিকার করেছিল কৃষক প্রজা পার্টি, তৃতীয় মুসলিম লীগ দল, আর তারপরে অ্যাংলো ইন্ডিয়ান ইত্যাদি এরকম ভাবে রয়েছে। তো সেখানে কংগ্রেস নিজের দায়িত্ব নেয়নি 37 সালে সরকার গঠন করার ক্ষেত্রে। কংগ্রেস যদি দায়িত্ব নিত তাহলে কি হতো সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এখানেও একটা ঐতিহাসিক ভাবে শোনা যাচ্ছে যে কংগ্রেস দল মানে হিন্দি বলয়ের যে কংগ্রেস দল তারা কখনোই চায়নি যে বাংলাটা, এই গোটা বাংলাটা ভারতের ম্যাপের মধ্যে থাকুক। ওরা চেয়েছিল গোটা বাংলা আলাদা হয়ে যাক, আলাদা দেশ রূপে ওরা স্বতন্ত্র থাকুক, যাক, বাংলা ভারতের মধ্যে থাকবে না, এমনতর একটা কংগ্রেসের এমনতর একটা মনোভাব ছিল। এবং সে মানে সেই মনোভাব থেকেই পরবর্তীকালে আজও পর্যন্ত বাঙালিদের প্রতি অবহেলা হিন্দি বলয় রয়ে গেছে। এবং সুভাষ বসুর এর পর থেকে এই সুভাষ বসুর পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু সভার দল করলেও তিনি আশুতোষ মুখার্জির ছেলে বলে কথা, তিনি কংগ্রেস পার্টি না করলেও সরাসরি তিনি হয়ে গেলেন বাংলার একটা অন্যতম প্রধান নেতা হয়ে গিয়েছিলেন সেই সময়। এইবার যখন এই বাংলা ভাগের বিষয়টি আসছে তখন এই মানে মানে মুসলিমরা তখন ওরা একটা পক্ষ দাবি করছে যে গোটা বাংলার দাবি করছে, মানে গোটা বাংলা স্বতন্ত্র বাংলার দাবি করছে। হ্যাঁ, স্বতন্ত্র বাংলার দাবি করছে। ওরা কিন্তু মানে ভারতের মধ্যে থাকতে চাইছে না, আবার বকলমে পাকিস্তানের মধ্যে যেতে চাইছে না। আবার জিন্না ওদিক থেকে মুসলিম লীগ দল এবং বাংলায়ও মুসলিম লীগ যারা হয়তো ছিল সে সময় একাংশ, ওরা আবার বলতে চাইছে যে পূর্ব পাকিস্তান যদি হয়, বাংলা যদি হয়, তাহলে পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এরকম হয়ে পাকিস্তান তৈরি হবে। আমি এই প্রসঙ্গটা কেন তুললাম, এটা হচ্ছে আজকের যে সমস্যাটা এই ওবিসি লিস্ট নিয়ে, সেটা আমার মনে হচ্ছে যদি আমরা বাংলার ইতিহাস দেখি তাহলে পিছিয়ে থাকা এই যে বাংলার মূল নিবাসী মানুষ তারা নয় নাথ ধর্মে ছিলেন, নয় পরবর্তী বুদ্ধিস্ট মানে ছিলেন, কেউ সেরকম হিন্দু ছিলেন না বলে এই যে ইংরেজ কায়দা করে এই এসসি এসটি ওবিসি এই গ্রুপটাকে হিন্দুত্বের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো উচ্চবর্ণের সাহায্য নিয়ে, সেই যে বিষবৃক্ষটা রোপণ হলো সেইটারই কি ফলশ্রুতি আজকে সেই ফল দিচ্ছে আজ পর্যন্ত? ব্রিটিশ ঢুকিয়ে দিয়েছে, এটা এই অভিযোগটা মানে আমি প্রত্যক্ষভাবে করতে চাইছি না। তার কারণ হলো গোলটেবিল বৈঠকে আম্বেদকর তো গিয়েছিলেন, তিনি ডিপ্রেসদের
মানে ডুয়েল ভোট 4টি দাবি করেছিলেন, তার মধ্যে ডুয়েল ভোটাধিকার ডিফারেন্সদের এটা চেয়েছিলেন। সেক্ষেত্রে ব্রিটিশ ম্যাগজিন রোনাল্ড তখন প্রধানমন্ত্রী ছিলেন 30-32 সালের দিকে, উনি কিন্তু সেই রায় মানে আম্বেদকরের এই দাবি মেনে ডুয়েল ভোটাধিকার দিয়েছিলেন, কিন্তু বিরোধিতা করেছিল কংগ্রেস এবং গান্ধীজি কংগ্রেস বিরোধিতা করেছিল। এবং তার আগেই এখানকার যে ডিফারেন্স, ভারতবর্ষের ডিফারেন্স ক্লাসকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল সাইমন কমিশনের পিরিয়ড থেকে, বা সাউথ বোরো কমিটি যে মন্টেগু ফোর্ট কমিটি হয়েছিল 1916-17 সালে, সেখান থেকেই পর্বটা ভাগাভাগি আরম্ভ হয়েছে ডিফারেন্স ক্লাসের মধ্যে। সেটা হলো জল চল সূত্র আর জল অচল সূত্র, এই ভাগটাও কংগ্রেস করে দিয়েছিল। ফলে মানে আম্বেদকর যে আন্দোলন করলেন, উনি অলরেডি জল মানে অচলের মধ্যে মানে সংখ্যালঘু হয়ে গেল, এই ডিফারেন্স ক্লাস সংখ্যালঘু হয়ে গেল। অনেকেই জল চল রূপে বা হিন্দু হওয়ার জন্য কংগ্রেসের এই টুপে পা দিলেন, ফলে ডিফারেন্স ক্লাস ভাগ হয়ে গেল। ফলে ব্রিটিশ মদত দিয়েছে এটা না বলে যদি আমরা বলি আমাদের ভারতবর্ষেরই কংগ্রেস দল বা আমাদের ভারতবর্ষের বর্ণ হিন্দুরা এরাই এই কাণ্ডগুলো ভাগাভাগিগুলো করেছে, এই কথা বলাই বোধহয় সঠিক আলোচনাটা হবে। বরং ব্রিটিশ চেয়েছিল ডুয়েল ভোটাধিকার থাকুক, এবং এমনকি সাভারকারও চেয়েছিল। সত্যি কথা বলতে কি, সাভারকার একজন ব্যক্তি, আমরা আম্বেদকরের বই পড়ে বুঝতে পারছি যে হিন্দু সভা মদনমোহন মালব্য চায়নি, কিন্তু সাভারকারও হিন্দুত্ববাদী ছিল চরম, কিন্তু তিনিও চেয়েছিলেন যে এই ডিফারেন্সটা মানে মিলেমিশে একসঙ্গে ভাগাভাগি না হয়ে হিন্দুত্ববাদের মধ্যে থাকুক। যাই হোক, সেটা কোনো ক্রমে হয়নি। পরবর্তীকালে এই ভাগাভাগি হয়ে গেল, মানে তপশিলি এই বিষয়গুলো এসে গেল। আচ্ছা, আরো পরে যখন আমরা এই প্রেক্ষিতে বাংলা ভাগের প্রসঙ্গ যখন দেখছি, ওর কংগ্রেস তো চেয়েছিল বাংলাটাকে পুরো, এখান যেহেতু নবজাগরণ আন্দোলন হয়েছে বাংলায় এবং এখান থেকে তাবড় নেতৃত্ব উঠে এসে কংগ্রেস দলের জন্ম বাংলায়, কমিউনিস্ট পার্টির জনক এই এরা, এমনকি পরবর্তীকালে যে জনসংঘ হয়েছিল বিজেপি, আজকে যে বিজেপি, তারও জনক এই বকলমে এই বাংলা। না, আপনি যদি কংগ্রেস দলের শুরু দেখেন তাহলেও আপনি দেখতে পাবেন যে ওখানেও আপনার আলেকজান্ডার অক্টোভিয়ান হিউম, তার হাত ধরে ব্রাহ্মণ্যবাদী উচ্চ বর্ণের নেতাদের জড়ো করে কংগ্রেস দল, এদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার হাত ধরে একটি দল, আর পাশাপাশি যোগেন মন্ডল বা আম্বেদকর, এদের কিন্তু ডাকা হলো না বঙ্গভাগের সময়, সেই কমিটির মধ্যে কিন্তু রাখা হলো না। আরো যদি আপনি পরে চলে আসেন 1953 সালের 29শে জানুয়ারি 11 জন সদস্য বিশিষ্ট একটা কমিশনের চেয়ারম্যান করা হলো কাকা কালেলকারকে। তিনিও ছিলেন বোম্বাইয়ের মহারাষ্ট্রের পুনার একজন ব্রাহ্মণ। ব্রাহ্মণ্যবাদের হাত ধরে রাজনৈতিক দল বলুন, কমিশন বলুন, পরবর্তীকালে বাংলার যদি মুখ্যমন্ত্রীর পদগুলো দেখেন, কত পার্সেন্ট ব্রাহ্মণ্য এখানে মানুষ আছেন? তারা তো নেতৃত্বে আসতে পারেননি, সবাই তো এসছেন আপনার নয় চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, ঘোষ, রায় ইত্যাদি ইত্যাদি, ভট্টাচার্য। এই জায়গায় দাঁড়িয়েই বলতে হয় যে অবিভক্ত বাংলা যোগেন মন্ডলও চেয়েছিলেন, কারণ সুভাষ বসু যতদিন ভারতবর্ষে ছিলেন, বাংলায় ছিলেন, সুভাষ বসুর সঙ্গে যোগেন্দ্রনাথ মন্ডলের একটা সম্পর্ক হয়েছিল, ভালো সম্পর্ক হয়েছিল লাস্টের দিকে, মানে 40 সালের ওই সময় পরের থেকে। ফলে সুভাষ বসু চলে যাওয়ার পরে তখন যোগেন্দ্রনাথ মন্ডল এবং তপশিলি নেতৃত্বরা দিশারা হয়ে গেলেন। এরা কংগ্রেসও এদের গুরুত্ব দিচ্ছেন না, এমনকি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রাও গুরুত্ব দিচ্ছেন না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফজলুল হকের সরকারে জয়েন করার পরেও যোগেন্দ্রনাথ মন্ডল বা তপশিলীদের গুরুত্ব দেননি, এটা ঘটনা। এবার পরবর্তীকালে এই মানে মুসলিম লীগের সঙ্গে যোগেন্দ্রনাথ মন্ডল বা তপশিলীদের একটা সম্পর্ক হয়, এবং নাজিমুদ্দিন সরকার, মুসলিম লীগের সরকার 42-43 সালের দিকে বা তার পরবর্তীকালে পর্যন্ত এই যোগেন্দ্রনাথ মন্ডলদের অনেক সহযোগিতা করেছিল আর কি, তপশিলীদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছিল। এই বিশ্বাস নিয়ে যোগেন্দ্রনাথ মন্ডল ভেবেছিলেন সেই সময় যে স্বতন্ত্র বাংলা হওয়া ভালো, এমনকি সুভাষ বসুর দাদা শরৎ বসু স্বতন্ত্র বাংলা চেয়েছিলেন, বা কিরণ শঙ্কর রায় কংগ্রেসের তখনকার বড় নেতা, তিনিও স্বতন্ত্র বাংলা চেয়েছিলেন একটা সময়। যাই হোক, এইসব হবার পরে মুসলিম লীগ তারাও চাইছিল। এবার চাইতে এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই প্রেক্ষিতে দেখলেন যদি গোটা বাংলা ভারতের ম্যাপের বাইরে চলে যায় এবং এই বাংলা যদি পাকিস্তান কর্তৃক নিয়ন্ত্রিত হয়, মানে মুসলিমদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাবলেন
যে বঙ্গ যদি অবিভক্ত থাকে বা ভারতের বাইরে থাকে, তাহলে এই বঙ্গের মধ্যে মুসলিমরা শাসক হবে, তার সঙ্গে তপশিলি দলিতরা থাকবে, এটাই বলছিলেন। বর্ণ হিন্দুদের কোনো অধিকার থাকবে না। এটা একদম, সমর একদম। মুখোপাধ্যায় বুঝেছিলেন। এক, দুই, ভবিষ্যতে মানে ভাগের পরে, দেশ দুটো ভাগ হওয়ার পরে ভবিষ্যতে বাংলা যদি নো ইন্ডিয়া নো পাকিস্তানে থেকে যায়, তবুও এই বাংলা অবিভক্ত বঙ্গ থাকবে, পাকিস্তানের মুসলিম সরকারের অধীনস্থ হয়ে থাকবে এবং বাংলার মুসলমানরাও তাদের সঙ্গে মিশে যাবে। এটা যোগেন্দ্রনাথ মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুমান। এবং তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দুটো ভয় এসেছিল তার মনে। একটা ভয় এসেছিল মুসলমানদের পক্ষ থেকে, আর একটা ভয় এসেছিল মানে হিন্দি বলয়ের বর্ণ হিন্দুদের পক্ষ থেকে। বাঙালি না, হিন্দি বলয়ের বর্ণ হিন্দু। হ্যাঁ, উনি তো জানেন সুভাষ বসুকে কিভাবে কোণঠাসা করা হয়েছে এবং কংগ্রেস কেন বাংলাকে আউট করতে চাইছে, পুরো ভারতের ম্যাপের বাইরে বের করতে চাইছে। তার কারণ এটা হিন্দি বাঙালিদের প্রতি, বাংলার হিন্দুদের প্রতি, বাঙালিদের প্রতি, বাংলার হিন্দু মুসলমানের প্রতি মানে কংগ্রেস দল বা হিন্দি বলয়ের নেতৃত্বের একটা মানে অবজ্ঞা বা এদেরকে দূরে সরিয়ে দিতে চাইছে। এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বুঝেছিলেন। এই জায়গাটায় আমার মনে হয় যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মনে করলেন সেই সময় যে যদি বাংলা অবিভক্ত থেকে ভারতের বাইরে থাকে, ভবিষ্যতে এই বাঙালি হিন্দুদের উপর মানে মুসলমানদের অত্যাচার হলে সেই বাঙালিরা ভারতে এলে কিন্তু ওরা ভারতবর্ষে কোনো জায়গা পাবে না। হিন্দি বলয়ের হিন্দুরা বাঙালি হিন্দুদের কোনো পা ফেলার জায়গা দেবে না। সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বললেন যে দেশ ভাগ হোক না হোক আমি বাংলা ভাগ চাই। বাংলা ভাগ চাই এর নেপথ্যে দুটো কারণ শ্যামাপ্রসাদের। এক, যদি পশ্চিমবঙ্গ যদি সৃষ্টি করা যায় বা তৈরি করা যায় এবং এটাকে ভারতের মধ্যে রাখা, তাহলে বর্ণ হিন্দুরা হবে এখানকার শাসক। এটা এক। দুই, পূর্ববঙ্গে যে নির্যাতনটা হবে মানে বাঙালি হিন্দুদের প্রতি যে নির্যাতন হবে নেমে আসবে উনি জানেন, কারণ ওখানে সংখ্যালঘু হয়ে যাচ্ছে বা মানে পাকিস্তান কর্তৃক মুসলমান কর্তৃক নিয়ন্ত্রিত হবে হবে ওখানে যদি অত্যাচার হয়, তাহলে ওই বাঙালিরা পূর্ববঙ্গের পূর্ব পাকিস্তানের বাঙালিরা ভারতবর্ষে এসে পশ্চিমবঙ্গে তাদের পাটা ফেলার একটা জায়গা থাকবে, পা দেওয়ার জায়গা থাকবে। পা দেওয়ার জায়গা থাকবে, কিন্তু সেটা তো হচ্ছে ব্রাহ্মণ্য নেতৃত্বের অধীনে থাকতে হবে। ব্রাহ্মণ নেতৃত্বের অধীনে, সেটা কথা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি সুভাষ বোস সম্বন্ধে বলছেন। এই সুভাষ বোসই কিন্তু যখন বীরেন্দ্রনাথ শাসমলকে কলকাতা পৌরসভার অলডারম্যান হিসেবে নির্বাচনের ব্যাপারে তার নামটা প্রস্তাবিত হতে যাচ্ছে, তখন কিন্তু বাধা দিয়েছিলেন এই সুভাষ বোস যে শাসমল তাকে কেন ওইখানে জায়গা দেওয়া হবে। এটা কিন্তু ডকুমেন্টস আছে। হ্যাঁ, ডকুমেন্টস আছে। সুভাষ বসু সম্পর্কে আমি যতটা পড়াশোনা করেছি সেখানে আমি দেখেছি উনি একটা সময় আম্বেদকরকে বলেছিলেন আপনি কংগ্রেসে জয়েন করুন, এবং গোল টেবিল বৈঠকের পিরিয়ডে উনি আম্বেদকরকে বলেছিলেন, যেহেতু ব্রিটিশ প্রধানমন্ত্রী স্পেশাল চিঠিতে নিমন্ত্রণ পেয়ে গোল টেবিল বৈঠকে আম্বেদকর ডিপুটি ক্লাসের প্রতিনিধি স্বরূপ গোল টেবিল বৈঠকে লন্ডনে গিয়েছিলেন। সেখানে সুভাষ বসুর আপত্তি ছিল এই, এবং সুভাষ বসু মন্তব্য করেছিলেন আম্বেদকর সম্পর্কে যে বিদেশে আম্বেদকরের মতন একজন চর বা চামচাকে দরকার ছিল, বুঝলেন তো, এরকম একটা মানে সুভাষ বসুর মন্তব্য আছে মানে আম্বেদকর সম্পর্কে। অন্যদিকে কলকাতায় যখন এই মেয়রের বিষয়টা আসে সেই সময় মানে ওই নির্মল চন্দ্র যে নির্মল চন্দ্র স্ট্রিট রয়েছে না বউবাজার স্ট্রিটের, এই নির্মল চন্দ্র ইনি ওই বীরেন্দ্র শাসমলকে কৈবর্তের বাচ্চা মানে গ্রামীণ ভাষায় কেওটার বাচ্চা বলে, কেওটার বাচ্চা এইসব বলেছিলেন। তখন সুভাষ বসু কিন্তু ওই নির্মল চন্দ্রের পাশে দাঁড়িয়েছিলেন এবং এটাকে তিনি করেছিলেন। এরকম একটা বিষয় আছে। কিন্তু তারও পরে যখন কংগ্রেস কর্তৃক গান্ধী কর্তৃক সুভাষ বসু অবহেলিত হচ্ছেন এবং বিতাড়িত হচ্ছেন বকলমে, তখন সুভাষ বসুর মনোভাবের পরিবর্তন দেখা গেছে এবং এই সুভাষ বসু যোগেন্দ্রনাথ মন্ডলকে জেতানোর জন্য ক্যালকাটা কর্পোরেশনের ভোটে 40 সালে জেতানোর জন্য প্রচার করছেন চিঠিপত্র দিয়ে। সুভাষ চন্দ্র বসুকে আমরা অন্য ভূমিকায় দেখছি, নমনীয় ভূমিকায় দেখছি, যে ডিফারেন্সদের সঙ্গে মিলেমিশে তখন থাকবার একটা প্রবণতা দেখছি, মানে কংগ্রেসে কোনটা সহবার পারে মানে পরিবর্তন তো হয়।
তার মানে পরবর্তী জীবনে তার রিয়েলাইজেশন গুলো হ্যাঁ এসেছে। হ্যাঁ তাহলে রাজনৈতিক ভাবে ভারতবর্ষ বাদ দিচ্ছি আমি, বাংলার যে রাজনৈতিক বাতাবরণ সেই সম্পর্কে সুভাষ বোসের প্রথম দিককার ধারণাগুলো খুব কাঁচা ছিল। তার ধারণাটা পরিষ্কার তখনও ছিল না যে এখানেতে সিংহভাগ কারা আর ব্রাহ্মণ্যবাদী উচ্চবর্ণ তাদের ডিক্টেট করছে। এই বিষয়গুলো কিন্তু তার মনের ভেতর হয়তো কোনো জায়গায় সুপ্ত অবস্থায় ছিল, যার জন্য বীরেন শাসমলের বিরুদ্ধে এরকম কথাও বলতে পেরেছিলেন। আমাদের সময় খুব কমে এসছে, লাস্ট আপনার কাছে আমি বলছি, এটা হচ্ছে মতুয়া সম্প্রদায়। ধরুন গুরুচাঁদ চরিতে তিনি লিখছেন, ব্রাহ্মণ্য ধর্মের নামে ভারতের পুণ্যভূমে বৌদ্ধ ধর্ম নাশ সবলে পিছিয়া বঙ্গদেশে নিষ্ঠাবান ছিল যত মতিমান, ধর্মচারী প্রাণ রক্ষা করিতে না চায়, ধর্মতরে দূরে নিয়ে যায় কত অত্যাচার সয়, ধর্মতরে বনমধ্যে হীন হয়ে রয়ে, এই ধর্মবীর যারা সেই বংশে জন্মি মোরা, কালের কুটির চক্রী হয়ে আছি হীন। এই যে কথা উনি আগেও বলে গেছেন যে কালের কুটির চক্রে হয়ে আছি হীন, আজও তো মতুয়া সম্প্রদায় বলুন, এই ওবিসি এসটি এসসি বলুন, সেই তো আবার সেই ব্রাহ্মণ্যবাদী উচ্চ বর্ণের হাতে সেই হীন অবস্থায় পড়ে আছে। তারাও দ্বিধাবিভক্ত হয়ে আছে। তারা যদি ইউনাইটেড হতো তাহলে তো একটা নতুন রূপ পেত বাংলায়। হ্যাঁ এটা ঠিক, মানে ডিপ্রেস ক্লাস তারাই পরবর্তীকালে সংবিধানে এসসি এসটি ওবিসি রূপে আখ্যায়িত হয়েছে বিভিন্ন নামে, সংবিধানের রিজার্ভেশন। কিন্তু এই সমাজটা এরা কিন্তু এই ডিপ্রেস ক্লাস বা এসসি এসটি ওবিসি সমাজ ঐক্যবদ্ধ নয়, বা তারা বর্ণ হিন্দুদের দ্বারা পরিচালিত, এবং বর্ণ হিন্দুদের যে ব্রাহ্মণ ধর্ম যেটা এখন হিন্দু ধর্ম আছে নামকরণ হয়েছে, এমনকি যে মতুয়া যে স্বতন্ত্র ধর্মের আইডেন্টিটি হরিচাঁদ ঠাকুর তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীকালে পিয়ার ঠাকুর নিজেদেরকে মানে মানে পিয়ার ঠাকুর নিজেই হরিচাঁদ বা গুরুচাঁদের আদর্শের পরিপন্থী হয়ে গেলেন। ওই বংশের সন্তান উনি হয়ে গিয়ে উনি নিজেই নিজেদেরকে ব্রাহ্মণ দাবি করলেন। মানে গুরুচাঁদ চরিত্রে যেটা লেখা ছিল উল্টো দিকে চলে গেলেন পিয়ার ঠাকুর। এবং আজকের যে ঠাকুরনগরে আমরা মতুয়াদের মধ্যে যে ভাবগুলো লক্ষ্য করছি সেখানটাতে মানে, এবং এই পশ্চিমবাংলায় কিছু অংশ ছাড়া ম্যাক্সিমাম মতুয়া বা নমশূদ্র সমাজের মানুষ তারা কিন্তু নিজেদের হিন্দু মনে করে, এবং কলমে তাদের কিছু করার নেই, যেহেতু পূর্ববঙ্গ থেকে বেশি আগত, ফলে এখানে তাদের আশ্রয়ের জন্য কখনো মানে তখনকার সময়ে কংগ্রেসের আশ্রয় থাকতে হয়েছে প্রথম দিকে, তারপর বামফ্রন্ট সরকার এসছে, তাদের অধীনে থেকে আধার কার্ড ভোটার কার্ড বা ইত্যাদি রেশন কার্ড করতে হয়েছে বাধ্য, বা এখানকার স্কুলে ভর্তি হওয়া পড়াশোনা করা, এবং এখন আবার এই বর্তমান যে সরকার চলছে তাদের অধীনস্থ হয়ে এইভাবে চলছে। ফলে স্বতন্ত্র যে আইডেন্টিটি বা স্বতন্ত্র পলিটিক্সে যে শক্তি অর্জন করা সেটা আর সম্ভব হচ্ছে না কোনো মতেই। অনুষ্ঠান শেষ করার মুহূর্তে একটাই কথা বলবো যে এই ওবিসি সংরক্ষণ নিয়ে এত কথা হচ্ছে, তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানুতর চলছে, কোর্ট তার আদেশ তার মতন করে ডিক্টেট করছেন তারা, এই সব মিলিয়ে বিরোধীরাও ঘোলা জলে একটু মাছ ধরার চেষ্টা করছেন। এত কিছুর মধ্যে তোর কিছু একটা কথাই বলবো, সোয়াজেদ আলীর মতো, যে সেই ট্র্যাডিশন সমানে চলেছে। হ্যাঁ সে তো বটে। ওবিসি রিজার্ভেশন নিয়ে যে মন্ডল কমিশন হলো, সেখানে ভিপি সিং এর উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল বিজেপি সরকার, এবং একদিকে এদিকে বামফ্রন্ট তখন আর কি করবে, সেই ভিপি সিং এর মোর্চার যে বিষয় ভিপি সিং সরকার যে মন্ডল কমিশন, তখন তো বিজেপিতে সমর্থন প্রত্যাহার করে নিল, এবং ওদেরকে এটা কোর্টে চলে গেলে এদেরকে আর্থিক মানদণ্ড দিয়ে ওবিসি করা হলো। বিজেপি তো ওবিসি সংরক্ষণ চায় না, কোনো ধরনের ওবিসি এই বিষয়গুলো চায় না। এবং এমনকি তখনকার বামফ্রন্ট সরকার এখানে বলেছিল যে বিনয় চৌধুরী মন্ত্রী যখন বলেছিলেন, নিজে ওবিসি হয়েও বলেছিলেন যেহেতু মুখ্যমন্ত্রী, যে পশ্চিমবঙ্গে কোনো ওবিসি টবিসি নেই। এইসবগুলো অনেক আছে, অনেক টানা পড়ে না আছে। অত সংবিধানে 340 ধারা মোতাবেক কিন্তু এগুলো করা হয়েছিল। সে অনেক ইতিহাস, আপনি যে কারিকর কমিশন বলছিলেন সেটা তো অন্তত রাজীব গান্ধী পর্যন্ত সেটাকে প্রকাশ করা হয়নি। তারপরে যখন মানে 78 সালে মুরারজি দেশাই এসে ওই করলেন, ওই মন্ডল কমিশনে বসালেন, সেটাও পরবর্তীকালে ওই মানে কেউ প্রকাশ করেনি শেষ পর্যন্ত। ভিপি সিং বিশ্বনাথ, এখানেও একটা কাশিরামজির অনেক ভূমিকা রয়েছে। ভিপি সিং মন্ডল অর্থমন্ত্রী ছিলেন, তিনি বোফোর্স কেলেঙ্কারি বলে বেরিয়ে পড়লেন না ওখান থেকে, বেরিয়ে উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে
এইটা করলেন। এবং এটা এখানেও কাশিরামজির একটা মানে বহুজন সংস্কারের কথা বলছি এবং মায়াবতী তাদের অনেক ভূমিকা রয়েছে এই প্রেসারাইজ করা, যে ওবিসি এই মন্ডল বার করা ইত্যাদি। ফলে আসলে এই এসসি এসটি ওবিসি এই যে রিজার্ভেশন, এই যে প্রতিনিধিত্ব, কেন রিজার্ভেশন, এই বিষয়গুলো তো মানুষের বোধগম্য না। এগুলো নিয়ে এমনি বাচ্চা একটা রাজনীতি চলছে, মানে এছাড়া অন্য কিছু আলটিমেটলি তেমন কোনো উপকার হচ্ছে না। কিন্তু মজার কথা, যে বিজেপির কথা বলছেন বা যে জনসংঘের কথা বলছি আমরা, মজার কথা হচ্ছে যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে ভাগ ছিল, আমি তো দেখতে পাচ্ছি এসটি এসসি ওবিসির একটা বড় অংশ বিজেপির সমর্থনে গেছে ভোট ব্যাংকে। এরকম মিরাকেল তো ঘটছে। হ্যাঁ, এ তো ঘটেছে। তার কারণ হলো এই 1990 সালে যখন মন্ডল কমিশন প্রকাশিত হলো, তখন ওই ওবিসিটা বঞ্চিত, 52% ভারতবর্ষে যে বঞ্চিত, সেই চিত্রটা সামনে চলে গেল। এবং এসসিটা পলিটিক্যাল ক্ষেত্রে রিজার্ভেশন ফিল আপ হয়েছে, চাকরির ক্ষেত্রে কম, আর ওবিসিদের পলিটিক্যাল ক্ষেত্রে মানে তো ওদের চিহ্ন খুবই কম, মানে এসসিদের চেয়েও খুবই খারাপ, অথচ ওবিসি একটা বড় অংশ ভারতবর্ষে। তাহলে এই চিত্রটা যখন মন্ডল কমিশনের যে সরকারি প্রকাশ রিপোর্টের সামনে চলে এলো, সুতরাং এই চিত্রটা তখন এরা বুঝলো, বনহিন্দুরা বুঝলো যে যদি এইটা সামনের দিনে আরো সামনে চলে আসে, মানুষের সামনে চলে আসে, তাহলে কি হবে যে এই বনহিন্দুরা অ্যাকচুয়ালি তো সংখ্যালঘু, মানে তথাকথিত এই সমাজ সংখ্যালঘু, তারা মনে করলো কি যে এই দৃষ্টিভঙ্গিটা ওবিসি বা এসসি এসটি এদের দৃষ্টিভঙ্গিটা ঘুরিয়ে দিতে অন্যদিকে। ওরা তো তখন ইয়ে করলো, বাবরি মসজিদটা ভেঙে দিল, দিয়ে ওরা তো নতুন মসজিদ, নতুন রাম মন্দির নতুন জায়গায় করতে পারতো যদি ওদের এতই করবার ইচ্ছা থাকে। কিন্তু ভারতবর্ষের এই 1950 সালে 26 জানুয়ারি যে সংবিধান গৃহীত হয়েছে, তারপরে আইনত কোনো এরকম বাবরি মসজিদ বা কুতুব মিনার বা অন্য কিছু ভাঙচুর করা যায় না। তাহলে ও বললে তো সবই তো বৌদ্ধদের অনেকেই ছিল, জগন্নাথ ক্ষেত্র থেকে শুরু করে বিবেকানন্দ বলে গেছেন বা সত্যেন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন যে প্রচুর বৌদ্ধ ক্ষেত্রে হিন্দুকরণ হয়েছে। তাহলে কি সব কিছু ফেরত পাবে নাকি? বা এই কনস্টিটিউশন এই নিয়ে বাজারে একটা মজার কথা আছে, সেটা হচ্ছে যে মুসলিম স্থাপত্য একটু ভাঙলে হিন্দু স্থাপত্য বেরোচ্ছে, আবার হিন্দু স্থাপত্য যদি আরেকটু ভাঙা যায় তাহলে নিচেতে মূল বৌদ্ধ সংস্কৃতি উঠে আসবে। হ্যাঁ, সে তো বিষয়টা হলো ওই যে মানে বাবরি মসজিদটা ভেঙে দিয়ে যে ওবিসি এসসি এসটি সকলের চোখটা ঘুরিয়ে দেওয়া হলো, মুসলমান হচ্ছে শত্রু। এবং এটা সাকসেসফুল, এটা সাকসেসফুল। আজকে সেই জায়গাটা এসে দাঁড়িয়েছে, আজকের বর্তমান সেই রাম মন্দির বা সেই ইস্যুটা এখান থেকে এসে দাঁড়িয়েছে। এবং সবচেয়ে সম্প্রতি আমি একটা বই পড়ে অবাক হয়ে গেছি, হেমচন্দ্র ভট্টাচার্যের লেখা, মানে রামায়ণের মানে অনুবাদ, বাল্মীকি রামের অনুবাদ। উনি ভূমিকা অংশে যে লেখা লিখেছেন সে তো অবাক করা কাণ্ড লিখেছেন হেমচন্দ্র ভট্টাচার্য। বইটা অনেকদিন আগেই আমার কেনা ছিল, কিন্তু সম্প্রতি আমি হেমচন্দ্র ভট্টাচার্য জয়নগর মজিলপুর, এই মজিলপুর ওনার জন্মস্থান, পণ্ডিত ব্যক্তি এবং ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। এই হেমচন্দ্র ভট্টাচার্য বলছেন যে সম্রাট অশোক এবং বৌদ্ধ যে আদর্শ বা নীতি, যে রাষ্ট্র, সেই সম্রাট অশোককে খর্ব করার জন্য তখন বাল্মীকি রামায়ণের মধ্যে পরবর্তীকালে মানে বাল্মীকি রামায়ণের মধ্যে উত্তরকাণ্ড ছিল না, যেখানটাতে শূর্পণখার গল্প টল্প এইসব করা হয়েছে, এগুলো সবই মানে পরে ঢোকানো হয়েছে, এগুলো রাম মানে বাল্মীকি রচিত নয়। হ্যাঁ, এমনি আর্য বা রাম রাবণের যুদ্ধ এটা ঠিক আছে, বাল্মীকি রামায়ণে রয়েছে, ঢুকিয়েছেন অকাল বোধন দুর্গাপূজা ঢুকিয়ে দিয়েছেন বাঙালি, আরো পরের কথা, আরো পরের কথা বাঙালি। কিন্তু বাল্মীকি রামায়ণের মধ্যে উত্তরকাণ্ড ঢুকানো হয়েছে। কেন ঢোকানো হয়েছে না, সম্রাট অশোকের রাজত্বকে বা বৌদ্ধ দর্শনকে খর্ব করার জন্য রামকে হাইলাইট করতে হবে। এটা কে লিখছেন? হেমচন্দ্র ভট্টাচার্য লিখছেন। কোথায় লিখছেন? তিনি বাল্মীকি রামায়ণের অনুবাদ করতে গিয়ে হেমচন্দ্র ভট্টাচার্য বলছেন যে এরকম বৌদ্ধ বা সম্রাট অশোককে মানে খর্ব করার জন্য রামকে হাইলাইট করতে হবে, রামকে উপরে তুলতে হবে। তার জন্য বাল্মীকি রামায়ণের ওখানে এডিশন করে উত্তরাখণ্ড ঢোকানো হলো, উত্তরকাণ্ড ঢোকানো হলো, ঢুকিয়ে এই রামের রচনা করা হয়েছে। তো আজও সেই আবার রাম রাজত্বের একটা পালা শুরু হয়েছে। রাম তো কোনো মুসলমানদের সঙ্গে লড়াই করেননি,
তো আজকের রাবণের সঙ্গে লড়াই করেছিলেন, এটা তো ঘটনা। কিন্তু আজকে সেই রামকে মানে হিন্দুত্ববাদের প্রতি, যদি রাম রাজত্ব বলা হয় তাহলে সেটা হলো অনার্যদের বিরুদ্ধে রাম রাজত্ব, কিন্তু এখানে মুসলমানের বিরুদ্ধে রাম রাজত্ব বলে আজকের এসসি ওবিসিদের বোঝানো হচ্ছে। এবং তাহলে আমরা শেষ পর্যন্ত এটা বলতে পারি যে বাংলার মূল নিবাসী ভূমিপুত্র যারা, তারা হচ্ছে বাঙালি মুসলমান, এসসি, এসটি, ওবিসি। হ্যাঁ, এরা একসঙ্গে, এদের মধ্যে ভাঙন ধরিয়ে দিতে পারলে উচ্চবর্ণের শাসন ও শোষণ এই দুটো করা সুবিধে হবে বলে এই সংরক্ষণ, সেইটা নিয়ে অত 66 না 74 না 80 এইসব নিয়ে কথা আমাদের বিভিন্ন বড় বড় মিডিয়াগুলোতে হচ্ছে, কিন্তু আসল রহস্যটা কোথায় লুকিয়ে আছে সেইটা নিয়ে কিন্তু আজ আমার জীবনে প্রায় ধরে রাখুন প্রায় 43-44 বছর সাংবাদিকতা হয়ে গেল, আমি কোনো চ্যানেলে বা কোনো খবরের কাগজে এই নিয়ে বিস্তারিত আলোচনা করে সত্যিটা কি তুলে ধরার কোনো প্রয়াস কিন্তু দেখলাম না। কারণ এইসব কাগজ এবং এইসব চ্যানেলগুলো চালায় ব্রাহ্মণ্যবাদী লোকজনেরা। হ্যাঁ, হ্যাঁ, সেই 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 সত্যিটা এখানে আলোচনা হয় না, হয় না, এগুলো হয় না। আর সবচেয়ে দুঃখের কথা হলো ভারতবর্ষে আমি বলতে চাই আধুনিক বিশ্বে বা আধুনিক ভারতে মানে এই ধর্মান্ধতা, জাতপাত, কুসংস্কার এ থেকে আমরা কবে মুক্তি পাবো আমি জানি না। চ্যানেলগুলোতে কেন আলোচনা হয় না? হ্যাঁ, এইগুলো খুব প্রয়োজন আছে। বিজ্ঞান মনস্কতা, যুক্তিবাদ, মানবতা, সমাজতন্ত্র, সাম্যবাদ, হ্যাঁ, এইগুলো তো করে হবে, এগুলো বললে তো ব্যবসা হবে না। তো এইসব মিথ্যে কৃত্রিম জিনিস নিয়ে মানুষের লড়াই করে দিয়ে মানুষের রুটি রুজি, অর্থনীতি, শিক্ষা সব ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এতে কি চলছে? পুঁজিবাদ, ওদিক থেকে বর্ণবাদ, এই সবগুলো সামনে চলে আসছে। মুসলিমি মৌলবাদ সামনে চলে আসছে, বর্ণ হিন্দুদের এই মৌলবাদ সামনে চলে আসছে। হ্যাঁ, অবস্থা যে শুধু এসসি, এসটি, ওবিসি বা বাঙালি মুসলিমরা যে শোষিত হচ্ছে তা নয়, ব্রাহ্মণদের মধ্যেও যারা গরিব মানুষ তো শোষিত হচ্ছে ভুল মায়া জালে ফেঁসে গিয়ে। হ্যাঁ, শোষিত হচ্ছে, একেবারে তুলছে না। পুরো পবিত্র ব্রাহ্মণের সঙ্গে যারা জড়িত মানে তাদের অবস্থা অত্যন্ত খারাপ, খুবই খারাপ। তাদের কথাটা তো কেউ ভাবছে না। যাই হোক, তাহলে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি দিলীপ বাবু। পরবর্তীকালে আপনার যে লেখা বইগুলো আছে সেইগুলো নিয়ে আর একটি অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে আমার। ঠিক আছে, ওকে, নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।